আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। কিছু ভালো লাগে না, এই শ্রেণী থেকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান। আইনে সংস্কার এনে 5 ধাপে জাতীয় নির্বাচন করতে চায় ইসি। সরকারি দলের আধিপত্যের কারণে সংসদ অকার্যকর বলেছে টিআইবি। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধে দায়ী সিন্ডিকেটকে শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি। বুধবার হাইকমিশনারের সাথে বৈঠক। টি-20 বিশ্বকাপের উদ্বোধনীতে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের বড় জয়। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এবং ব্যবসায়ীদের সুবিধা দিতে নিত্যপণ্যকে বিলাসী দ্রব্য বানিয়েছে সরকার, বলেছে সিপিডি। মূল্যস্ফীতি শ্রীলঙ্কার চেয়ে বেশি হওয়া লজ্জার মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চাঁদে চীনের মানুষবিহীন মহাকাশ যানের সফল অবতরণের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। বাংলাদেশে কিছু ভালো লাগে না নামে একটি শ্রেণী আছে, তাদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র নির্মাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে বলেছেন। রাজশেখর রিপোর্ট। বাঙালির অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনচিত্র নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিওচিত্র নির্মাণ করেছে দেশের একঝাঁক তরুণ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার পথ ধরেই আধুনিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার। সেই আধুনিক রাষ্ট্র গড়ার কারিগর হিসেবে আজকের শিশু ও তরুণদের তৈরি হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। সরকারের এত উন্নয়নের পরও যারা সমালোচনা করে তাদের থেকে সতর্ক থাকতে বললেন সরকার প্রধান। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ। যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে, তোমাদেরকে গড়ে তুলতে হবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এদেশকে গড়বে। পারবে না? বলো পারবে? সেটাই আমি চাই, কারণ তোমরা ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছ, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। বহির্বিশ্বসহ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও শান্তি বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনী আইনে বড় ধরনের সংস্কার চায় ইসি, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন কয়েক ধাপে করার পরিকল্পনার কথা জানিয়ে সিইসি বলেছেন, ভোটের স্বচ্ছতা আনতে জাতীয় নির্বাচনে ইভিএম এর বিকল্প নেই। ইসির সঙ্গে বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে টিআইবি। তবে টিআইবির মতে সরকারি দলের একক আধিপত্যের কারণে জাতীয় সংসদ অকার্যকর। সোমা ইসলামের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিইসির সঙ্গে বহুবার বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ টিআইবিকে এবার নিজেই আমন্ত্রণ জানালো ইসি। বেলা 11টায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আসলে তাদের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে টিআইবি পরিচালক জানালেন, নির্বাচনী আইনের সংস্কার, ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন 1 ধাপে নয় 5 ধাপে করার পরিকল্পনা ও ইভিএম ব্যবহার সহ ইসির ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর কথা। একটি প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগত করেছেন, আমাদেরও ঐকমত্য আছে বলে মনে করি। অ্যাটলিস্ট আমরা এই বিষয়টি ভাবতে পারি। সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। এবং প্রধান নির্বাচন কমিশনার এমনকি স্পেসিফিক্যালি বলেছেন, যদি 5 দফা হয় তাহলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে, তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা। পরে সিইসি জানান, আইনি সংস্কার জরুরি, তবে রাজনৈতিক ঐক্য না হলে ইসির একার পক্ষে কোনো কিছুই সম্ভব না। স্ট্যাগার্ড ইলেকশনের কথা আমরা বলেছিলাম। আমরা মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা, নির্বাচন কমিশন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে, আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো, সেদিক থেকে কিছুটা সহজ হবে। ইসির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন ও জনমত তৈরিতে টিআইবির কার্যকর ভূমিকা চেয়েছেন সিইসি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কখনোই ব্যক্তি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, বিদেশে থাকলেও তার বিচার কাজ চলবে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে টাকা পাচারের সংস্কৃতি বিএনপি আমল থেকে শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে, কেন কোনো ব্যবস্থা নেবে? দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে, এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। দেশে কোনো জবাবদিহি নেই বলে সাবেক আইজিপি বেনজির দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের শাসক না হয়ে বর্গীদের মতো সবকিছু লুট করছে। জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া ফাউন্ডেশনের আলোচনায় মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টের দোহাই দিয়ে ঋণ নিয়ে দেশকে পঙ্গু করে দিচ্ছে সরকার। দেশ রক্ষায় জিয়াউর রহমানের রাজনীতির দর্শনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমনভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। আর
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী 12 জুন ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবী বলেছেন, আসামিদের বিরুদ্ধে আদালতে প্রমাণ সহ নথিপত্র উপস্থাপন করেছেন তারা। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া এবং দায়ী সিন্ডিকেটকে শাস্তির আওতায় আনতে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। একই সাথে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ায় যেতে পারে সেই লক্ষ্যে আগামী বুধবার বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনের বৈঠক হবে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী। লায়লা নওশিনের রিপোর্ট। 2022 সালের 1 জুলাই থেকে 31 মে 2024 পর্যন্ত 5,26,673 জনকে মালয়েশিয়ার নিয়োগ অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে বিএমইটি ছাড়পত্র পায় 4,93,642 জন। এর মধ্যে মালয়েশিয়ায় গেছে 4,76,672 জন, যেতে পারেননি 16,970 জন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে। মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথেও আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। 78,000 টাকা আমাদেরকে বলেছে। এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সেই অভিযোগটা এই কমিটির কাছে করতে পারবে। যদি কোনো কর্মী যেতে না পারেন তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বাইরার দায়িত্ব নিয়েছেন, ওই মিটিংয়ে তারা বলেছেন এবং আমরা আশা করব যে বাইরা তার কথা রাখবে এবং যদি আমাদের কাছে এরকম অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা সিরিয়াসলি দেখব। সরকার সিন্ডিকেটে বিশ্বাসী নয় বললেও শ্রমিক নিয়োগে সিন্ডিকেট নির্মূলে কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। T20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফিরে এলাম বিরতির পর। ভারতের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও জয় পেতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেওয়া হয়েছে। ভারতে 1.5 মাস ধরে চলা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ শনিবার শেষ হবার পরই গণমাধ্যমে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। 12টি বুথ ফেরত জরিপ অনুযায়ী 543 আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 365টি আসনে জয়ী হতে পারে। ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 272টি আসন। বুথ ফেরত জরিপের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাষট্টি জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতি সত্তা ভবিষ্যৎ নামের আলোচনা চলছে। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনে আয়োজিত 9ম দিনের আয়োজনে স্মরণ করা হয় অতুল প্রসাদ সেন ও চারণকবি মুকুন্দ দাসকে। আলোচনায় প্রাবন্ধিক আজিজুর রহমান তুহিন বলেন, বাংলা গানকে নতুন দিক নির্দেশনা দেওয়া অন্যতম গীতিকবি ছিলেন অতুল প্রসাদ সেন। আয়োজনে অতুল প্রসাদ সেনের জীবন ও কর্মের উপর নির্মিত 10 মিনিটের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এই সময় সংস্কৃতি বিষয়ক উপসচিব সারাবান তাহুরা, শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিটল টাটা, বিশেষ সংবাদ।
চীনের মানুষবিহীন একটি মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে। রোববার স্থানীয় সময় সকাল 6:23 মহাকাশযান ছাংয়ে 6 চাঁদের মাটি স্পর্শ করে। চীন সরকার জানিয়েছে মহাকাশযানটি এমন এক জায়গায় অবতরণ করেছে যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে মিশনের লক্ষ্য নমুনা সংগ্রহ করা এবং সেগুলোকে পৃথিবীতে পাঠানো। এর আগে 2019 সালে চাঁদের মাটি স্পর্শ করেছিল চীনের ছাংয়ে 4 মহাকাশযান। কৃষি সংবাদ। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে অভূত পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃষ্টি নির্ভর ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন 12 মাসে উর্বর ফসলে পরিণত হয়েছে। প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত বাগেরহাটের জনপদ। ক্ষতিগ্রস্ত প্রায় 300 কিলোমিটার সড়ক, নেই সুপেয় পানি। পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। অপূরণীয় ক্ষতি হয়েছে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। রেল যোগাযোগ শুরু হলো দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মংলার মধ্যে। শনিবার আনুষ্ঠানিকভাবে বেনাপোল বন্দর থেকে 600 যাত্রী নিয়ে মংলায় যায় প্রথম ট্রেনটি। দীর্ঘদিন পর এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। 4,225 কোটি টাকা ব্যয়ে 138.64 কিলোমিটার দূরত্বের যশোরের বেনাপোল থেকে বাগেরহাটের মোংলা রুটে ট্রেন লাইনের উদ্বোধন করা হয় গত বছরের 1 নভেম্বর। তবে উদ্বোধনের পর থেকে নানা জটিলতায় এ রুটে ট্রেন চলাচল সম্ভব হয়নি। অবশেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রত্যাশিত সেই ট্রেন চলাচল। শনিবার বেনাপোল বন্দর স্টেশন থেকে 600 যাত্রী নিয়ে সকাল 10টায় মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পৌঁছায় দুপুর 12:35। ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাসিত প্রথম ট্রেনের যাত্রী ও সংশ্লিষ্টরা। বেনাপোল থেকে মোংলায় অনেক সময় যেতে হয়, তাই অনেক ভোগান্তি পড়তে হয়। যাওয়ার অনুভূতিটাও অনেক আনন্দের। প্রথম মোংলায় যাচ্ছি। বর্তমানে বেনাপোল খুলনা ভায়া যশোর হয়ে চলাচল করছে বেতনা এক্সপ্রেস ট্রেন। পুরনো বগি ও ইঞ্জিন দিয়ে মোংলা রুটে বাড়ানো হয়েছে আরও একটি ট্রেন। এই ট্রেনটি মোংলা কমিউটার নামে যশোর ফুলতলা হয়ে বাইপাস দিয়ে মোংলায় যাবে। মোংলা থেকে 6:15 বেতনা এক্সপ্রেস নামে ট্রেনটি বেনাপোল স্টেশনে 8:30 এসে পৌঁছাবে। বেনাপোল থেকে 9:15 মোংলা কমিউটার নামে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মোংলা থেকে 1:30 একটা বেলা 1টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বেনাপোলে টোটাল 4:30 এসে পৌঁছাবে এবং মোংলার উদ্দেশ্যে বিকেল 5টায় ছেড়ে যাবে। দেশের 2 বন্দরের মধ্যে রেল যোগাযোগ চালু হওয়ায় দক্ষিণের জেলাগুলোতে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকটি। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ, পরিচালক আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আওয়াল সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। খেলার খবর।